নমস্কার, কেটিভি বাংলায় আপনাদের স্বাগত। আজকে আমরা এমন একজন অতিথির সঙ্গে কথা বলবো, তার আলাদা করে পরিচয় দেওয়ার বোধহয় কোনো প্রয়োজনীয়তা নেই, কারণ রাজ্য রাজনীতিতে তিনি অত্যন্ত পরিচিত মুখ। আমাদের সঙ্গে রয়েছেন রমলা চক্রবর্তী। দিদি নমস্কার, সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। প্রথমে যে প্রশ্নে আসবো, যে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে রাজ্যে সংখ্যার নিরিখে বামেরা শূন্য, কিন্তু কর্মসূচিতে ভিড় যদি আমরা দেখি, সেটা ইনসাফ যাত্রা হোক বা বিভিন্ন ধরনের কর্মসূচিতে হোক, মানুষের অংশগ্রহণ কিন্তু অনেকটাই হচ্ছে, কিন্তু ভোট বাক্সে তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি না। আপনার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, কি মনে হয় আপনার মূল্যায়ন কি? কেন? তা তো আমার আলাদা করে কোনো মূল্যায়ন হবে না, আমার পার্টির যে মূল্যায়ন আছে সেটাই আমাদের মূল্যায়ন। মূলত ভোটটা তো কিভাবে হয় সেটা তো রাজ্যের মানুষ, দেশের মানুষ তারা দেখতে পাচ্ছে। যে বিহারের ভোট হলো, উত্তর ভারতে ভোট হয়, সব জায়গাতেই ভোটের চেহারাটা যা হয়, আমাদের এখানেও তার কিছু ব্যতিক্রম তো হয় না। এই যে এসআইআর শুরু হয়েছে, সেই এসআইআরে তো একটা জিনিস স্পষ্ট হচ্ছে যে ডেড ভোটার, যে আজকে ডেড ভোটার যদি বাদ দেওয়া যায় বা যেত, তাহলে পরই ভোটের চেহারাটা, মতামতের চেহারাটা নির্বাচক মণ্ডলীর একেবারেই আলাদা হয়ে যেত। একদিকে ডেড ভোট, অন্যদিকে লেফট ভোট, এইগুলোকে কেন্দ্র করে একটা মেজরিটি মাইনরিটির প্রশ্নটা তো সেখানটাতে থেকেই যায়। এটা সন্দেহ, যেটা এখন একেবারে এসআইআর করার পরে আমরা বুঝতে পারছি সেটা। আর অন্যদিকে তো নানান প্রশ্ন আছে, সেক্ষেত্রে মানুষের সমস্যা সংকট, তার থেকে মানুষ বেরিয়ে আসার কথা ভাবে। তারা সামনে যেটা পায় সেটাকে মনে করে যে এই দিয়ে যদি তারা বেরোতে পারে। ফলে আমরা যাই বলি না কেন, যে মানুষ কিছু রোজগার করে না, যার কিছু রোজগার নেই, সে 1000 টাকা পেলে পরে সেটা তার কাছে একটা বড় ব্যাপার, সেটা থাকে। আর মানুষ বাঁচে আশায় কিছু একটা হবে। এই যে মিথ্যে প্রচার, মিডিয়ার প্রচার, কারণ প্রচার যন্ত্রটা শাসক গোষ্ঠীর হাতে, সে কেন্দ্রই বা কি রাজ্যই বা কি, প্রচারে মানুষ অনেকখানি বেশি প্রভাবিত হয়। তারপরে আন্দোলন সংগ্রামের ক্ষেত্রে গণতান্ত্রিক অধিকারগুলো এমনভাবে সেগুলোকে আজকে মানুষকে তার থেকে বঞ্চিত করা হচ্ছে যে কথা বলার অধিকারও তো বহু জায়গাতে নেই। ভোটটা কি সে নিজের ইচ্ছে মতন ভোটটা দিতে পারে? তো আমার তো এই সল্ট লেকে আমাদের তো অভিজ্ঞতা আছে, এখানে ভোটের চেহারাটা দেখেছি আমরা, যে মানুষের চিন্তা চৈতন্য, তার ইচ্ছের প্রতিফলন সবসময় প্রতিফলন তো তার ঘটছে না। সেই দিকগুলো আছে, মানুষের ভয় ভীতি সন্ত্রাস আছে। এটা না করতে পারলে পরে এলাকায় থাকতে পারবে না, এটা না করলে এইটা করতে পারবে না। সাধারণ সব মানুষ তো রাজনীতিগতভাবে এমন জায়গায় তো পৌঁছয় না যে যা হোক ঘটুক না কেন সেই জায়গায় যেতে পারে না। সাধারণ মানুষ শান্তিপ্রিয়, তারা সেইভাবে বাঁচতে চায়। দিদি, আমি দ্বিতীয় যে প্রশ্নে আসছি, যে তরুণ প্রজন্ম আমরা দেখতে পাচ্ছি, সৃজন ভট্টাচার্য, মীনাক্ষী মুখোপাধ্যায়, প্রতিকুর রহমান, এরম একঝাঁক তরুণ প্রজন্মের নেতা উঠে আসছে। যেটা আমরা একটা দেখেছিলাম যে একটা কোথাও একটা যে সুভাষদা, শ্যামলবাবু, অনিল বিশ্বাস, বিমান বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, এর পরবর্তী জেনারেশনের ক্ষেত্রে কোথাও একটা খামতি ছিল, কিন্তু এখন বেশ নতুন এই তরুণ প্রজন্মের উঠে আসছে তারা। এদের হাতে সিপিআইএম আগামী দিনে কি ঘুরে দাঁড়াতে পারবে, আপনি বিশ্বাস করেন? সেই যে বললাম যে মানুষ বা বামফ্রন্ট বা কমিউনিস্ট পার্টি, তাদের সমস্তটাই হচ্ছে তারা একটা আশা, তাদের একটা সফলতা, আজ না হোক কাল সেটা হবেই, এই বিশ্বাস নিয়ে। এই বিশ্বাসটা তো বড় কথা। আর সেই জায়গায় দাঁড়িয়ে আজকের নতুন প্রজন্ম, তারা ভাবনা চিন্তার ক্ষেত্রে মানুষের সাথে মানসিকতা, তরুণ প্রজন্মের মানসিকতা, তাদের সাথে সেইভাবে মেশা, তাদের সমস্যাগুলোকে তাদের মতন করে একটু বুঝতে পারা, এটা সমসাময়িক না হলে পরে যে সমস্যাটা হয়, সেই সমস্যার জায়গাটা থেকে আমরা অনেকটাই বেরিয়ে এসেছি। কারণ আমাদের এই যে ছেলে মেয়েগুলোর কথা বলছেন, এরা প্রত্যেকেই এদের ব্যক্তি জীবনে, ছাত্র জীবনে, এরা পারিবারিক জীবনে, এরা প্রত্যেকেই একটা বড় জায়গার থেকে এসেছে। তথাকথিত যে সমাজ আমাদের প্রগতিশীল, যাদের বলি আমরা, যাদের আমরা শিক্ষিত বলি সত্যিকারের,
যদি সেটা কোয়ালিফিকেশনের দিক থেকে হয়, সার্টিফিকেটের দিক থেকে হয়, সব দিক থেকে হচ্ছে এরা অত্যন্ত মানুষের কাছে গ্রহণযোগ্য একটা জায়গাতে এরা আছে। দিদি, একটু সুভাষদার প্রসঙ্গে আসি। আর সুভাষদা মানেই হলো একটা বহুমুখী প্রতিভা এবং অবশ্যই তার সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে বিতর্ক থেকেছে। আমি প্রথমে যেটা আপনাকে জিজ্ঞেস করবো, 1971 সালে রাজ্য কমিটির সদস্য হলেন, তারপর দীর্ঘদিন বাদে এবং এমনও শোনা যায় যে জ্যোতিবাবুর হস্তক্ষেপে সম্পাদক মণ্ডলীর সদস্য হলেন। এটা কোথাও একটা কি তার প্রতি বঞ্চনা করা হয়েছিল, বা তার যে প্রাপ্য সম্মানটার দরকার ছিল সেটা কি পার্টি সাংগঠনিক দিকে সেটা কি তিনি পাননি? না, এ ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। এই জন্য যে পার্টির কাউকে নেতৃত্বে নিয়ে আসা, কাকে দিয়ে কোন কাজটা হবে। আর কমিউনিস্ট পার্টিটা তো এমন যে একেবারে তাকে টপ নেতৃত্বে না থাকলে পরে সেই পার্টিতে কাজ করতে পারে না, তা নয়। একজন সাধারণ সদস্য, তারও যে দায়িত্ব, তার যে কাজগুলি করার কথা পার্টির জন্যে, একজন নেতা যে তারও ঠিক সেই করার কথা। আর সুভাষদাকে তাকে সেই সম্পাদক মণ্ডলীতে আসুক আর না আসুক, সুভাষদা পার্টিতে সবসময়ই অত্যন্ত প্রয়োজনীয় ছিল এবং পার্টির কাছে সমস্ত সময় সুভাষদা যে গুরুত্ব, সেটা অত্যন্ত গুরুত্ব ছিল। সে পার্টি বলতে পার্টির নেতৃত্ব থেকে শুরু করে পার্টি কমরেড সর্বস্তরই সেটা ছিল। কাজেই সুভাষদাও কখনো মনে করেনি, তার কখনো মনে হয়নি যে তার প্রতি একটা সাংঘাতিক ইনজাস্টিস হচ্ছে, বা আমরাও সে কথা মনে করি। এটা পার্টি ঠিক করে বলতে পারবে, পার্টি কাকে রাখবে, কাকে তুলবে, কাকে ছাড়বে। তারপরে আজকে এতদিন পরে এই প্রসঙ্গ একেবারেই অপ্রাসঙ্গিক মনে হয়, তো সবই মিটে গেছে। আর একটা প্রসঙ্গে আসি, যেটাও চর্চিত বিষয়, এবং আমরা জানি যে প্রচারটা যেভাবে হয়েছিল আদতে সেই ঘটনাটা ঘটেনি। আমরা একটু আপনার মুখে শুনবো যে সেই ঘটনাটা তারাপীঠে সুভাষদার যাওয়া এবং আসল যে ঘটনাটা ঘটেছিল সেটা কিন্তু বোধহয় কোথাও একটা চাপা পড়ে গেছে। সেইটা নিয়ে এটা খুবই হইচই হয়েছে। এটা হইচই হওয়াটা যে খুব অসম্ভব তাও না, কারণ এটা ঠিকই একজন কমিউনিস্ট পার্টির নেতার পক্ষে ওপেনলি কোথাও ধর্মীয় আচরণ, এটা অনেকে করে না তা নয়। তারা হয়তো সবটা ধরা যায় না, গোপনে করতে পারেন, বা বাড়ির প্রেশার থাকে, সমস্ত থাকে, কিন্তু এটা করে না, সাধারণ হিসেবে এটা করে না। তাই সেই দিক থেকে এটা একটা ব্যতিক্রম ছিলই। আর আর সুভাষদাকে চিরকালই মিডিয়া একটা বিতর্কের জায়গায় তুলে রাখে, কারণ সেই জায়গাটা করলে পরে এটা তো মিডিয়াই বোঝে যে তার কিসে লাভ কিসে ক্ষতি। সুভাষ চক্রবর্তীকে একটু এই জন্য তারা সমস্ত সময় পাদপ্রদীপের আলোও রেখেছে, আর তার সাথে একটুখানি ছায়া মিশিয়ে দিয়ে চেষ্টা করেছে। সুভাষদার তো সব জায়গাতেই সুভাষদা একটা কথা বলতেন যে আমাদের এই ভারতবর্ষে হচ্ছে ধর্মীয় আবেগ এখানে বেশি, এবং এখানটাতে আমাদের মানে একটা বেড়াবার জায়গা ধরতে গেলেও সেটা হচ্ছে একটা ধর্মীয় স্থান। আমি একটা জায়গায় বেড়াতে যাব, সেখানে এক নয় মসজিদ, এক নয় মন্দির, না হলে চার্চ, আমাদের ভারতবর্ষের সব জায়গাগুলিতে তাই। ফলে আমাদের যে ঐতিহ্য, আমাদের যে অতীত, সেটাকে দেখতে জানতে, তার শিল্পকলা, তার শিল্পচর্চা, সেখানকার মানুষ, এই সমস্ত বুঝতে হলে পরেও যেতে হলেই একটা ধর্মস্থান হয়ে যায়। আর যেখানে হাজার হাজার মানুষ যাচ্ছে, যেখানে লক্ষ লক্ষ মানুষ বিশ্বাস করে, সেই জায়গায় আমি যত অবিশ্বাসী হই না কেন, সেই জায়গাটাতে গুরুত্ব তো কম নয় মানুষের কাছে। কাজে সেখানটাতে আমি অসম্মান অপমান করতে পারি না যতক্ষণ না পর্যন্ত সেই মানুষকে আমি এটা সম্পর্কে তাকে বোঝাতে পারি। তাই তাকে আমি অসম্মান করতে পারি না। সেই রকম দৃষ্টিভঙ্গিটা সুভাষদার সর্বত্রই ছিল। আমার মনে আছে যে আমরা যখন এই অমৃতসরের স্বর্ণ মন্দির দেখতে যাই, সেখানটাতে মাথায় কিছু না বেঁধে ঢোকা যায় না। বা আমরা যদি ওই ইয়েতে যাই আজমির, সেখানটাতে আমি দেখেছি সুভাষদাকে ওরা কত মানে খুবই যত্ন করে, খুবই সম্মান জানিয়ে সেখানটাতে নিয়ে গেছে, মাথায় একটা কি পরিয়ে নিয়ে। সুভাষদাকে সেটা ফেলে দিতে পারে না। তাহলে পরে তারাপীঠে যদি সেখানটা তা দেখতে গিয়ে সেখানটায় যদি পুরোহিতরা তারা মায়ের পুজোর ফুল তার হাতে তুলে দিয়ে বলে যে আপনি এটা চুলে ওখানে দিন,
তো সুভাষদা সেটা না দিয়ে পায়, এটা পারেনি সুভাষদা। ও মালদা থেকে ফিরছিল প্রোগ্রাম করে, বহরমপুরে ওখানে দুপুরে ওর খাবার কথা, সার্কিট হাউসে লাঞ্চ করার কথা, কিন্তু ফারাক্কার পরে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, ওখানে একটু বাস বহরমপুরের দিকে আসতে দেরি লাগবে, ক্লিয়ার হয়নি। তখন পাইলট ওরা বলল যে আর একটা রাস্তা আছে, মোরগ্রাম দিয়ে যাওয়া যায়, একটু ঘুরে যেতে হবে মোরগ্রাম দিয়ে। তখন বললো ঠিক আছে চলো। তার সুভাষদা তো এমনিতেও অ্যাডভেঞ্চার পছন্দ করে, খুব আর একটা নতুন রাস্তা দিয়ে যাবে বলে চলো। তার সুভাষদার সাথে আরও কেউ কেউ ছিল, তার মধ্যে ভাস্কর গাঙ্গুলি ছিল আমাদের ফুটবল ক্যাপ্টেন। তা ভাস্কর তখন বলল সুভাষদা চলুন তাহলে একবার তারাপীঠ হয়ে যাই। ওখানটাতে ওর একজন বন্ধু সুভাষদাই হয়তো কিছু সাহায্য টাহায্য করেছিল, ওখানে একটা হোটেল করেছে। তা বহুদিন বলেছে সুভাষদাকে যাওয়ার জন্য ওর হোটেলে, তা সেখানটায় সুভাষদার একটা ছবিও আছে ওই হোটেলে। তখন বলেছে চলুন ওর ওখানে আজকে আমরা যাই, একটু ঘুরে ওখানে খাওয়া দাওয়াটা করি ওর ওখানে। তা সেইভাবেই কথা হলো, সেইভাবেই গেছে। আবার সুভাষদা ওখানে গেছে, সে তো খবর হয়ে গেছে, থানার লোকাল থানায় খবর হয়ে গেছে। ওখানে বহু মানুষ, অফিসার টফিসার যারাও ট্রান্সপোর্টের তারাও দেখা করতে এসছে, আর লোকাল মানুষ এসছে, তার ভিতরে এই তারাপীঠের লোকরাও রয়েছে। বলছে যে এটা করুন, আমাদের এখানে এত মানুষ আসে, আমাদের এখানে কোনো বাসের টার্মিনাস নাই, আপনি যদি এখানটাতে একটা বাসের টার্মিনাস করে দেন। তখন উনি বললেন যে জায়গা আছে আপনাদের, জমি দিতে পারবেন? বলে হ্যাঁ জমি। বলে কই কোথায় জমি, চলুন। বলে জমি দেখতে চলে গেছে। সেই জমি দেখে সেখানটাই এখনও আছে সেই বাস টার্মিনাস, বিশাল বাস টার্মিনাস তারাপীঠের। তা সেই সুভাষদা ঠিক আছে, ওখানে অফিসার টফিসদের সাথে, পুলিশদের সাথে, সবার সাথে কথাবার্তা বললেন। তখন ওখানটাতে তো তারাপীঠের ওই পান্ডা বা যারা পুজো দেয় তারাও তো সব পূজারীরা এসছে, স্যার চলুন একবার আপনি এসছেন, মায়েরকে একটু দেখবেন না। তখন উনি বললেন যে আজকে তো আমি দেখার জন্য আসিনি, আমি আর একদিন আসবো। বললো না আজকে এসছেন যখন, আজকে একবার চলুন। তা সুভাষদা বললো চলো। উনি গেছেন ওখানটাতে, ওরা যেমন করে, ওরা যা করে ভিআইপি গেলে পরে ওরা তাই করেছে, সুভাষদাও তাই করেছে। এই হচ্ছে ওখানকার এপিসোড। একটু সাংসারিক প্রশ্নে আসি। স্বামী কমরেড, আপনি নিজে কমরেড, সেখানে দাঁড়িয়ে ব্যস্ততা দুজনেরই দুদিক থেকে, আপনার কোনো জায়গায় কোনো রকম অভিমান আছে যে সুভাষদা সময় দিতে পারেন? একেবারেই না। না কেন আমি বলছি যে আমাদের যখন মানে যৌথ জীবনযাত্রা শুরু হয় তখনই কথা ছিল যে ও পরিষ্কার বলেছিল যে আমি বাইরেটা দেখবো, তুমি ভেতরটা দেখো, 1 নম্বর। 2 নম্বর তখন মজা করে হতো যে আমি দেখবো ভিয়েতনাম যুদ্ধের মীমাংসা হচ্ছে কিনা বা ইত্যাদি ইত্যাদি, এই আর তুমি দেখো যে চাল আছে কিনা, এইসব এইরকম কথা ছিল। তারপরে যেটা হলো সেটা হলো যে দুজনই তো তখন আমরা মানে প্রথম জীবনে তো দুজনই মানে ও হোল টাইমার, আমি সেমি হোল টাইমার। তারপরে যখন সরকার তৈরি হলো সেই সময় বা সরকারের সেই সময়কালেই আমাকে পার্টির থেকে বিশেষ করে তখন কমরেড প্রমোদ দাশগুপ্ত ছিলেন, তিনি ডেকে বললেন যে তোমাদের একজনকে চাকরি করতে হবে, কে করবে ঠিক করো। তখন আমিও ছোটোবেলার থেকে, আমার একটা কমিউনিস্ট পরিবার, বড় হয়েছি সেখানে, দাদারা সব জেল খেটেছে, ইলা মিত্রর সাথে রাজশাহী জেলে 5 বছর সেখানে তারা ছিল কমিউনিস্ট পার্টি করার অপরাধে। মানসিকতাটাই অন্যরকম ছিল, আমি কোনোদিন ভাবিনি যে চাকরি করব। কিন্তু প্রমোদদা বললেন যে দেখো পার্টির তো এই অবস্থা, একটা সংসার চালাতে গেলে তোমার সংসার আছে, বড় হবে, তা সেক্ষেত্রে একজনকে তোমাদের চাকরি করতে হবে, কে করবে। তারপরে আলোচনা আমি ওর সাথে আলোচনা করলাম, কিন্তু আলোচনার কোনো প্রশ্ন নেই। আমি প্রমোদদাকে বললাম যে দেখুন পার্টিকে ও অনেক বেশি দিতে পারবে আমার থেকে, ফলে আমি চাকরি করব, ও হোল টাইমার থাকুক, সেইভাবেই চলেছে। এবং পরিবারেও আমাদের খুব একটা চাহিদা যেমন ছিল না, সমস্যাও আমাদের খুব একটা হয়নি। কিন্তু তা সত্ত্বেও ও যেমন বাইরেটাতে সকলের অনেকখানি নির্ভর করতো, পার্টি বাইরেও তো প্রয়োজন থাকে, পার্টি কমরেডদেরও তো কত প্রয়োজন থাকে, এই সব ব্যাপারে তারা যেমন সুভাষদার উপর নির্ভর করতো। তাই সুভাষদার এটা বৃহত্তর পরিবার, আর সুভাষদার পারিবারিক জীবনেও সেখানে তার বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, আত্মীয় স্বজন, তারাও মানে তাদের প্রতি যথেষ্ট দায়িত্বশীল ছিল সুভাষদা। দায়িত্বশীল এই অর্থে নয় যে আর্থিক দিক থেকে তাদেরকে খুব সাহায্য করতে পারতো না,
তার নিজের ভাইপোদের তাদের কোনো দিন চাকরি দেয়নি, আজও বেকার পড়ে আছে, ভাই বেকার পড়ে আছে, বা আমার ভাইপো বেকার পড়ে আছে। কারণ অনেককে চাকরি দিয়েছে, হাজার হাজার লোককে সুভাষদা চাকরি দিয়েছে, কিন্তু নিজের লোককে দিতে পারেনি বলে মিডিয়া চেষ্টা করেও দুই একটা খবরের কাগজ যারা একেবারে আদা জল খেয়ে সুভাষদার পিছনে লেগে থাকতো, তারাও এগুলো বার করতে পারেনি কোনো দিন সুভাষদার দুর্নীতি। তো সেই দিক থেকে কিন্তু ও অত্যন্ত কি বলবো, মানে সকলের সাথে খুব ভালো সম্পর্ক রাখার, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব। তো বলতো যে আমি তো সন্ন্যাসী না, আমার পরিবার আছে, হই হই করতে, একটুখানি সময় পেলে হই হই করতে ভালোবাসতো, এই সমস্ত ছিল। পুজোর সময় যেমন আমাদের তো কমিউনিস্টরা, আমরা পুজো আচ্ছা বিশ্বাস করি না, সেই জন্য বহুকাল আমরা এর থেকে বাইরে থেকেছি। কিন্তু সুভাষদা এটা কখনোই বাইরেটা থাকিনি। সুভাষদা মানুষের আনন্দে, মানুষের উৎসবে নিজেকে সবসময় যুক্ত করতো। হ্যাঁ, এখন পার্টি করছে, এটা সুভাষদা থাকতে এই হই হই করে কিছু না, চলো ঠাকুর দেখতে যাব, এই রাত বেলোয়ান সবাই মিলে বেরোলাম, বেরিয়ে আমি কোনো দিনই ওই ভিড় ঠেলে জীবনে কোথাও যেতে পারিনি, কিন্তু ওকে তো ওই ঠেলে ঠুলে নিয়ে চলে যেত, ঘুরে দেখে আসতো, এইরকম ছিল আর কি। খুব মজা বেড়াতে। যখন আমাদের কমিউনিস্ট পার্টিতে এই বিভিন্ন জায়গায় কনফারেন্সগুলো হতো, সেই কনফারেন্সের পরে কঠোর বিষয় আলোচিত হচ্ছে সেখানে, সেইগুলোর পরে হয়তো একদিন দুদিন তিন দিন হাতে সময় পেলেই সুভাষদা ওই সাথে একটু বেরিয়ে ফিরতো, সেইখানে আমরা যেতাম। এইভাবে করে বেড়াতেও ভালোবাসতো, নো ডাউট, বেড়াতেও খুব ভালোবাসতো। সুযোগ পেলে সেটাকে কখনো ছাড়তো না, সে ছাত্র সময়কাল থেকে। সে আমরা ছাত্র করি যখন অল ইন্ডিয়া, তখনও হ্যাঁ তৈরি হয়েছে, অল ইন্ডিয়ার তৈরি হয়ে গেছে। সেই সময় অল ইন্ডিয়ার কমিটি মিটিং হচ্ছে আমাদের, সেই সময় দীনেশ মজুমদার ছিলেন, বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন, অল ইন্ডিয়া যুব তৈরি হচ্ছে। ধনুষ্কোটি চলে গেলাম ওখান থেকে, দীনেশ মজুমদারও ছিলেন সাথে, ইয়েতে মাদুরাই বসে মিটিং হচ্ছে, চলে গেলাম ধনুষ্কোটিতে বেড়াতে। এই সুযোগগুলিতে ও করতে, কারণ নিজেও বেড়াতে, অন্যকে নিয়ে বেড়াতে ভালোবাসতো, এইগুলোতে এরকম ছিল। কাজেই কোনোই অভিযোগ নেই, বরং এখন মনে হয় যে আরও ওকে আমার সাহায্য করা হয়তো উচিত ছিল। এত বড় একটা মানুষের সাথে থেকেছি, সেই সব কিছুই তো মানুষের অনেক পরে মূল্যায়ন হয়। যে এই কথাটা বলা হয়নি যে আমাকে তুমি ধন্য করেছো, এ কথাটা বলা হয়নি, কিন্তু নিশ্চয়ই এত বড় একজন মানুষ, এবং মানে এত বড় বলছি আমি এই অর্থে, এই 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 বড় নয় যে সে এতকাল মন্ত্রী ছিল, বা সে একটা কমিউনিস্ট পার্টির নেতা ছিল, বা আজও ছাত্র যুবক বা পার্টির মানুষরা তারা তাকে এত ভালোবাসে যে এই যে গৌরব, এই গৌরবটা হয়তো থাকতে ওকে বোঝাতে পারিনি, এখন তো ফিল করি, এখনও সেটা খুব বেশি করে ফিল করি। যখন বিভিন্ন মিছিল মিটিংয়ে সমাবেশে যখন যাই, আমার তো নিজস্ব একটা পরিচয় আছে, সে পরিচয় বাইরেও আমি সুভাষ চক্রবর্তীর স্ত্রী, অনেককাল একসাথে ছিলাম, তাই একটা আলাদা আবেদন আমার মানুষের কাছে, পার্টির লোকের কাছে তো, পার্টির তো বাদই দিলাম, সাধারণ মানুষের কাছেও সেটা, সে কী সাংস্কৃতিক জগৎ, কী খেলার জগৎ, কোন জগতের কথা আমি বলবো, কি ডাক্তারদের সমাজ হোক, যে কোনো জায়গায় সমাজে এমন কোনো দিক ছিল না যেখানটায় মানে সুভাষদার হাত, সুভাষদার যোগাযোগ সেখানটাতে ছিল না, এটা দেখি এখনও। সেই কথাটা বলা হয়নি, এইটা একটা আফসোস। আমি অন্য প্রসঙ্গে যাই আর একটু। 2000 বলা যায় 2000 বা 2001-এর সময় যখন সৈফুদ্দিন চৌধুরী, সমীর পুততুন্ডু তারা পিডিএসের ইয়ে করছে, এবং আমরা যতটুকু শুনেছি যে এই রাজনৈতিক দলের নাম থেকে শুরু করে সমস্ত প্রেক্ষাপটটাই সুভাষদার মাথা থেকে বেরিয়েছিল, এবং সেই সময় অনিল বিশ্বাস আপনাকে দায়িত্ব দিয়েছিলেন যে যেভাবে হোক সুভাষদাকে পার্টিতে ধরে রাখতে হবে। এই সামগ্রিক ঘটনাটা আপনার মুখে একটু সংক্ষেপে জানতে চাই। না দেখো, সুভাষদা কখনোই পার্টি ছেড়ে যাবার কথা ভাবেনি বা যেত না, কারণ এই পার্টিটা যখন তৈরি হয়েছে তোমার 60-এর দশক থেকে
যখন দুই পার্টিতে মতাদর্শগতভাবে ভাগ হয়ে যাচ্ছে, সংশোধনবাদের বিরুদ্ধে লড়াই করছে, এবং যখন ৬২ থেকে মোটামুটি ফর্দফারাক হয়ে ৬৪-তে এসে পার্টি কংগ্রেসের মধ্য দিয়ে নতুন পার্টি তৈরি হয়েছে, এই যে সমগ্র প্রক্রিয়া, এই সমস্ত প্রক্রিয়াটার মধ্যে সুভাষদাও ছিলেন। যেমন আমাদের পার্টির নেতৃত্ব জ্যোতি বসু থেকে প্রমোদ দাশগুপ্ত থেকে সরোজ মুখার্জির থেকে এরা যেমন ছিলেন, তেমনি এই সুভাষদা, শ্যামলদা, বিমানদা এরা এর সাথে যুক্ত ছিলেন। ফলে নিজেরাই পার্টিটা তৈরি করেছে, সেই পার্টি ছেড়ে যাওয়ার প্রশ্নটা কখনো উঠত না। এখন আমাদের পার্টিটা তো একটু অন্যরকম। আমাদের পার্টিতে ইচ্ছে করলে পরই আমি পার্টির বিরুদ্ধে একটা কথা আমি মানতে পারছি না, আমি এসে বাইরে সেটা বলতে পারি না। পার্টির মধ্যে আলোচনা হয়, পার্টির মধ্যে নিরসন হয়, কিন্তু সংখ্যাগরিষ্ঠের যে মতবাদ সেইটাকে শেষ পর্যন্ত মেনে নিতে হয়। অনেকগুলো বিষয় ছিল, অনেকগুলি প্রশ্ন ছিল যেখানটাতে সুভাষদার হয়তো একমত হতে পারেনি বা অন্য কারোর সাথে সহমত হয়েছে, যেমন বা সৈফুদ্দিন, সমীর ইত্যাদির প্রশ্নে হয়েছে। তাদেরও যে সবটাই সুভাষদার ঠিক যেভাবে ভাবনাটা ছিল তাদের ভাবনাটাও সেইভাবে ছিল না, হয়তো তাদের হয়তো আরও অন্য ভাবনা ছিল। সৈফুদ্দিনের তো ছিলই, কংগ্রেসের সাথে সম্পর্ক কী হবে এই সমস্ত ব্যাপার নিয়ে অনেকগুলো ব্যাপার ছিল। আর সুভাষদা সেই ক্ষেত্রে বরাবরই কংগ্রেস যারা স্বাধীনতা সংগ্রামের সাথে যুক্ত যে নাম রয়েছে, একটা সাম্রাজ্যবাদ বিরোধিতার একটা জায়গাতে তারা রয়েছে, কাজে কোনো কোনো ক্ষেত্রে কংগ্রেসকে নিয়ে চলা যায় না এমন নয়। এরকম অনেক আলাপ আলোচনা তো সমস্ত সময় এটা হয়েছে যে বিজেপি যে শক্তি, আরএসএসের শক্তিকে আটকাতে হলে পরে প্রয়োজনে কংগ্রেসের সাথে যাওয়ার প্রয়োজনীয়তা আছে। এবং 2004-এ তাই হলো, পরবর্তী ক্ষেত্রে এখন তাই চলছে। এখন সেই সমস্ত নানান প্রসঙ্গ ছিল, তার নিরসনের ক্ষেত্রে এটা হয়তো একটা অভিমান থেকে একটা জায়গার থেকে সুভাষদা এদেরকেও ছাড়তে পারেনি, এরাও সুভাষদাকে এমন করে ধরেছে যে এদেরকেও সুভাষদা ছাড়তে পারেনি। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে, সেই পর্যন্ত একটা জায়গা পর্যন্ত গেছে। কিন্তু সুভাষদা মানে জ্যোতিবাবুর বাইরে বা এই কমিউনিস্ট পার্টির বাইরে, এরা প্রমোদ দাশগুপ্তর হাতে তৈরি, পি সুন্দরাইয়ার হাতে তৈরি, এরা এই পার্টিটাকে ছেড়ে সুভাষদা কখনোই যেত না। এবং এই নিয়ে যে সুভাষদার সাথে আমার খুব একটা মত পার্থক্য, মানে ঝগড়াঝাঁটি, এই আমাদের এমনিতে কোনো ঝগড়াঝাঁটি হয়নি, এটা তোমাকে বলা উচিত ছিল যে আমাদের সাধারণত ঝগড়া হতো পার্টিকে নিয়েই, পার্টির এটা ওটা সেটা এই প্রসঙ্গ নিয়েই হতো ঝগড়াঝাঁটি। তা সেই ক্ষেত্রে এটা নিয়ে যে খুব একটা, কারণ আমি এটা জানতাম যে কখনোই ও পার্টি ছেড়ে যাবে না। অনিলবাবু বলেছিলেন আপনাকে এটা যে আপনি যেভাবে যেতে দেবেন? না, এইরকম করে কখনো হয়নি। পার্টি একটু আশঙ্কাতে ছিল হয়তো যে দুম করে সুভাষ যদি কিছু করে বসে, সেই ভাবনাটা তাদের মধ্যে থাকতেই পারে। কিন্তু মানে সুভাষচক্র যদি মনে করতো যে এই সে অন্য নতুন পার্টি করে সেখানে জয়েন করবে, তাহলে কি আমার ক্ষমতা ছিল না সেটাকে আমি আটকাতে পারি।